প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসন্ন যে জাতিসংঘের সাধারণ অধিবেশন আছে সেটা নিয়ে আপনারা বাংলাদেশ থেকে হয়তো এই আমেজ খুব একটা বুঝতে পারছেন না। কিন্তু নিউ ইয়র্কে এখন টান উত্তেজনা চলছে। বিশেষ করে আওয়ামী লীগের লোকজনের যেই অতি উৎসাহী এবং তাদের যেই উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি, একটা মায়েরমুখী ভাব এবং বিশেষ করে একজন নেতার কথা না বললেই না, শামীম ওসমান নিউ ইয়র্কে এসেছেন এবং নিউ ইয়র্কে আসার পর থেকে তিনি বিভিন্ন জায়গায় তাদের দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে এখানে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং আমরা সেখানে কিছু জায়গায় অপ্রত্যাশিতভাবে বিএনপি কিছু লোকজনের সাথেও তাদের খুব আ কি বলবো যে একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক সহ অবস্থানও আমরা এখানে দেখেছি। বিশেষ করে একটা নৌবহরের কথা না বললেই না, সেখানে গিয়েছে এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপির যারা ছিলেন শামীম ওসমানের সাথে সেই প্রোগ্রামে আ এক সেটা আমার মনে হয় আরো অনেক বেশি প্রতিবাদ হতে পারত শামীম ওসমানকে নিয়ে। যাই হোক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ২১ সেপ্টেম্বর থেকে ২৮শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র সফর করবেন এবং সেই সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজন এ পর্যন্ত আমরা সর্বশেষ যতটুকু জানতে পেরেছি ১১টি জায়গায় তারা আ উম যুক্তরাষ্ট্র পুলিশের কাছে অনুমতি নিয়েছে তাদের যেই আ বিক্ষোভ জানানোর জন্য। তবে মজার বিষয় হলো তারা যে বিক্ষোভের জন্য যে অনুমতিগুলো নিয়েছে, সেই অনুমতির জন্যে তারা তাদের দলীয় নাম ব্যবহার করেনি। তারা বিভিন্ন ধরনের মানবাধিকার সংস্থা, বিভিন্ন রাজনৈতিক সংস্থা, এমনকি আমি যতটা শুনেছি যে সংখ্যালঘুদের নামেও তারা আ সংগঠন খুলে, এখানে কোম্পানি খুলে তারপরে তারা পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছে এবং সেটা নিয়ে তাদের ভেতরে যে প্রস্তুতি সেটা আ কিছুটা কি বলবো যে ভায়োলেন্ট হবারও আশঙ্কা করা হচ্ছে। সেই প্রেক্ষাপটে আমরা আজকে আলোচনায় বসেছি। আমার সাথে যুক্তরাষ্ট্র বিএনপির ৩ জন নেতা আছেন। আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব গিয়াস আহমেদ। আ শেখ জামান আছেন। তিনিও আ নিউ ইয়র্ক স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা। মতিউর রহমান লিটু আছেন। তিনি নিউ ইয়র্ক বিএনপির স্টেট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং তিনি আরো বেশ কিছু পদেও ছিলেন। যুক্তরাষ্ট্র বিএনপির সাথে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমরা ১ম এ আ আমার মনে হয় গিয়াস ভাইয়ের কাছেই যাই। গিয়াস ভাই, আমার সরাসরি প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের যে উৎপাত আমরা দেখছি, এখন তো আগের চাইতে তাদের সংখ্যাও বেড়েছে। কারণ পলাতক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর তারা এখানে পালিয়ে এসেছেন এবং তাদের বেশ কিছু আস্ফলন আমরা এরই মধ্যে নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি। সেই ক্ষেত্রে আপনাদের বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি কি? ধন্যবাদ ইলাজ ভাই। আসলে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন সকলে কিন্তু আপনি দেখেছেন যে বিগত বেশ কিছু বছর যাবৎ, প্রায় আমি বলব যে ২০-২৫ বছর যাবৎ খুবই অ্যাক্টিভ যুক্তরাষ্ট্র। গিয়াস ভাই, সরি, আপনার মাথাটা একটু কেটে যাচ্ছে তো। জি, জি, হ্যাঁ, জি। তো যুক্তরাষ্ট্র বিএনপি পরিবার খুবই শক্তিশালী এবং আমাদের কাছে কখনোই আ আ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনোই আমাদের সামনে আসেনি বা আসার সাহসও পায়নি, বা আসলেও আমরা সেটাকে প্রতিহত করেছি। তো সেই ক্ষেত্রে ফ্যাসিবাদের এই সময়ে যতবারই শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে এসেছে, আমরা সেই যেখানেই হাসিনা সেখানেই প্রতিরোধ গড়ে তুলেছি। আপনারা দেখেছেন। তো সেদিক থেকে আমাদের যুক্তরাষ্ট্র বিএনপি বলেন, যুক্তরাষ্ট্র পরিবার, বিএনপি পরিবার বা স্টেট কমিটিগুলি আমরা যারা সহযোগী সংগঠন সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে কিন্তু আ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, ওয়ান-ইলেভেনের বিরুদ্ধে এবং এই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। এবং আমাদের আন্দোলনের ফলেই কিন্তু বাংলাদেশে এরশাদ বলেন আর ওয়ান-ইলেভেন বলেন এবং ফ্যাসিবাদ বলেন, আমরা কিন্তু আমাদের ভূমিকা কিন্তু আ অ গুরুত্ব বহন করে। সেদিক থেকে এবার যে বাংলাদেশের যে আমরা যে গণতন্ত্র চেয়েছিলাম, বাংলাদেশে যে আমরা ৭১ এর চেতনা, আমরা সবসময় বলি ৭১ এর চেতনা, ৭১ এর যে মূলনীতি, সেটা কিন্তু বিএনপি সবসময় বহন করে আসছে এবং বিএনপি সবসময় মানে জনগণের ভোটের অধিকারের কথা বলে আসছে। পিছনের দরজা দিয়ে কখনোই বিএনপি ক্ষমতায় আসেনি। বহুবার অফার পেয়েছে। শেখ এরশাদ সাহেবের কাছে অফার পেয়েছিল আমাদের ম্যাডাম। তারপরে এই ফ্যাসিবাদী হাসিনার কাছ থেকে অফার পেয়েছিল, ওয়ান-ইলেভেনের কাছ থেকে অফার পেয়েছিল। কখনোই কিন্তু বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়নি। কারণ বিএনপি স্বাধীনতার যেই চেতনা, ৭১ এর চেতনায় বিশ্বাসী। এবং এই ১৫ বছর আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে
এখন সেই আন্দোলনের যে ২৪-এর যে মানে গণঅভ্যুত্থানগুলো, এই যে ছাত্র জনতা, বিএনপি সহ সকল প্রত্যেকটা মানুষ আপনার এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব সকলের। এবং সেই যে আমাদের যে দাবি ছিল যে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটের মানে সরকার, সেই ভোটের সরকার এখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আসছেন জাতিসংঘে। এটা আমাদের জন্য একটা বিশাল, আমাদের না শুধু প্রবাসীদের জন্যে, সমস্ত প্রবাসীরা কিন্তু মানে উৎসাহিত এবং উৎফুল্ল। এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে প্রচুর কল আসে। রাস্তায় বের হলে দেখা হয় যে কবে আসছেন? আমাদেরকে টিকিট দিতে হবে, সম্বর্ধনা সভায় নাম, আমাদের প্রবেশপত্র দিতে হবে। মানে হাজার মানুষ আমাদেরকে কিন্তু নক করছে। তো সেই দিক থেকে আমাদের গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসছেন। আমাদের বিশাল প্রস্তুতি। আমরা ইতিমধ্যে কয়েকটি মিটিং করেছি। আ আ আমাদের বিভিন্ন স্টেট কমিটি, আ যুক্তরাষ্ট্র বিএনপি প্রাক্তন নেতা নেতা-নেত্রীদের নিয়ে মিটিং করেছি। আ অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের সাথে মিটিং করেছি। আমাদের হাজার নেতাকর্মী এয়ারপোর্টে যাবে এবং এয়ারপোর্ট থেকে আমরা হোটেল থেকে সম্বর্ধনা সভায় সব জায়গায় কিন্তু আমাদের সেটআপ করা আছে। যে কোন গ্রুপ কোথায় থাকবে এবং আমাদের কিন্তু 24 আওয়ার্স আমরা সেখানে পালাক্রমে থাকবো। এবং আমাদেরও কিন্তু প্রস্তুতি আছে যে বিভিন্ন হোটেল বা এয়ারপোর্ট এবং আ যেখানে সম্বর্ধনা হবে সেখানে আমাদের পারমিশন ইতিমধ্যে নেওয়া হয়েছে। সেই দিক থেকে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আ আছে এবং আশা করি কোন ধরনের এবার অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। জামান ভাই, প্রস্তুতি এখন পর্যন্ত যা আছে তাতে সন্তুষ্ট আপনি? আনমিউট করেন ভাই। জি, ধন্যবাদ ইলিয়াস ভাই। আসসালামু আলাইকুম। উপস্থিত আমাদের শ্রদ্ধেয় আমার গ্যাস ভাই এবং আমার লিটু ভাই, আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। গ্যাস ভাই যেটা বলছেন প্রস্তুতি কমপ্লিটলি ডান। বাট আমার কিছু এই বিষয়ে কিছু কথা আছে। যেটা হচ্ছে যে প্রস্তুতি যদি কমপ্লিটলি ডান হয়ে থাকে তাহলে যেটা আপনার প্রথম প্রশ্ন ছিল ওনার কাছে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা। তো আসলে প্রস্তুতি ডান আসলে কখনোই এটা আমি মনে করি না, বিশ্বাসও করি না যে আমাদের প্রস্তুতি সুন্দর এবং সঠিক আছে এখনো পর্যন্ত। কারণ একটা প্রস্তুতি তো তখনই হবে যখন একটা অনুষ্ঠান সুন্দরভাবে সফল হবে। সফলতাই বলে দিবে যে তার প্রস্তুতিটা ভালো ছিল। আমরা যদি আসলে আমার ব্যক্তিগত ইয়ে থেকে বলি, গত বছর ইলিয়াস ভাই আপনাদের নলেজে আছে যে গত ২০২৫ সালে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার আসছিলেন, ২২শে সেপ্টেম্বর যখন উনি নিউ ইয়র্ক এয়ারপোর্টে পৌঁছাইছিলেন, তখন আমরা দেখছি যে এনসিপির আক্তার সহ এবং আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে একটা ঘটনা ঘটে যায়। আমাদের কিন্তু আমাদের প্রস্তুতিটা এমনই ছিল যে আমরা নিজেরাই জানি না যে ৮ নম্বর টার্মিনালে নামতেছেন আমাদের আগামী দিনের যিনি প্রেসিডেন্ট, উনি ৮ নম্বর টার্মিনালে উনি নামছেন, আমরা ৪ নম্বর টার্মিনালে বসে আছি। তো যদি আমাদের প্রস্তুতি যদি এরকম হয়ে থাকে যে ৮ নম্বর টার্মিনালে নামতেছে, আমরা ৪ নম্বরে বসে আছি, আর ইন দ্য মেইন টাইম সেই নিষিদ্ধ ঘোষিত পার্টি তারা সংবাদ পেয়ে তারা ডিম নিক্ষেপ সহ আমাদের আগামী দিনের যিনি প্রেসিডেন্ট হবেন, রাষ্ট্রপতি, ২৩তম রাষ্ট্রপতি আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে ধাক্কাও মারে। এবং সেখানে একজন নারী সদস্য ছিল তাসনিম জারা, তাকে খুব মারাত্মকভাবে বেইজ্জতি করছে, অপমান করছে। অনেকটা শ্লীলতাহানি ঘটানোর মতো ঘটনা ঘটছে। তো এই কারণে প্রস্তুতি যে আমাদের আছে এটা তখনই আমরা মানে খুব সুনির্দিষ্টভাবে বলতে পারবো সফল হলে। কিন্তু তার আগে আমি কিছু এড করতে চাই। যেটা হচ্ছে যে গিয়াস ভাই কার্যনির্বাহী কমিটির সদস্য এবং উনি আবার আন্তর্জাতিক সম্পাদক এখনো পর্যন্ত। এই অবস্থায় উনি আমার থেকে ভালো জানবেন যেহেতু উনি অনেক বড় পদ হোল্ড করেন। উনি যে মিটিং গুলোর কথা বলছেন এই মিটিং গুলোতে আমিও ছিলাম। বাট আমাদের মিটিং এ প্রস্তুতির ব্যাপারে এখনো পর্যন্ত খুব একটা উল্লেখযোগ্য অগ্রগতি হইছে বলে আমার একটা প্রোগ্রামে বলে মনে হয়নি। বিশেষ করে আমি এটা নির্দ্বিধায় বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, আমরা অবশ্যই কোনো মিথ্যার অবতারণা করব না এবং কোনো কিছু গোপন করব না। মাননীয় প্রধানমন্ত্রী আসবে এটাকে কেন্দ্র করে ৫ দিনের এই নিষিদ্ধ ঘোষিত পার্টি কর্মসূচি ঘোষণা করেছে।
এবং আপনার মানে 11টা পারমিট গ্রহণ করেছে, যার একটা হচ্ছে এখনো পর্যন্ত আমরাও জানি না যে মাননীয় প্রধানমন্ত্রী কোন হোটেলে উঠবেন, যেটা এখনো পর্যন্ত গোপন আছে। ইভেন গ্যাস ভাইও বলতে পারবেন না। তো এই অবস্থায় যদি আমরা না জানি, যারা আমরা মিটিং করতেছি আমরা জানি না, কারণ এটা গভর্নমেন্টের তারা সর্বোচ্চ কিন্তু পর্যায় থেকে সেই সর্বোচ্চ হোটেলের সতর্কতা সামনে রাখা কিন্তু উচিত। তারা অলরেডি হ্যালো, অনুমতি নিয়ে নিয়েছে। জি ভাই, জি ভাই, মানে যে হোটেলে প্রধানমন্ত্রী থাকবেন, হ্যালো। যেটা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, সেই হোটেলের সামনে তারা, মানে আমরা অনেকে না জানলেও আওয়ামী লীগ কিন্তু জেনে গিয়েছে এবং তারা সেই হোটেলের সামনে তাদের অনুমতিও নিয়েছে সেখানে অবস্থান নেয়ার। রাইট। এখন বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ আগেই অবস্থানের জন্য 5টা পারমিট গ্রহণ করছে হোটেলের আশপাশে। এখন প্রতিনিয়ত আমরা গ্র্যান্ড হায়াত হোটেলে দেখা যায় যে আমাদের ভেন্যুটা থাকে। যে কারণে তারা যতটুকু জানতে পারছি ওই 5টা পারমিট তারা গ্র্যান্ড হায়াতে রাখছে। এ বিষয়ে এখনো পর্যন্ত আমরা কিন্তু সত্যিকারের অর্থে কেউ জানি না, এই অবস্থান চেঞ্জ হতে পারে মাননীয় প্রধানমন্ত্রীর। তো এখন বিষয় ওইটা না। বিষয়টা হচ্ছে যেটা আমি আসলে বলতে যাচ্ছিলাম, আপনি আমাকে যদি আরেকটু সুযোগ দেন আমি একটু গোছায় বলতে চাচ্ছি যে আমাদের প্রস্তুতি, আমাদের থেকে তারা বেশি প্রস্তুতি। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ গত যেকোনো সময় থেকে এখন বেশি শক্তিশালী আমেরিকাতে। এবং তারা আপনার বাফেলোতে 15ই আগস্ট পালন করতেছে, যেখানে গরু জবাই করে, 5টা গরু জবাই করে, এবং কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত আছে অনেক। পলাতক গ্রুপ, যেসব পলাতক নেতারা আছে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত, অনেক নেতা বাফেলোতে ঘুরে বেড়াচ্ছে। তো এই নেতা আপনি কিছুক্ষণ শুরুতেই বলছিলেন যে শামীম ওসমানের কথা। এরকম আরো অনেক বড়, বড় নেতারা ঘুরে বেড়াচ্ছে নিউ ইয়র্ক সিটি সহ বিভিন্নখানে। তাদের উদ্দেশ্যটা হচ্ছে যেকোনোভাবে এই দেশের মাটিতে মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করা, বেইজ্জতি করা। তো আমাদের প্রস্তুতি সর্বোচ্চ থাকতে হবে। যে প্রস্তুতির অংশবিশেষ হচ্ছে স্টেট এবং সিটি 2টা বিএনপির কমিটি আছে। তাদেরকে দিয়ে এখনো পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবক বিভিন্ন টিম করা, এবং যারা এটা আপনি জানেন ইলিয়াস ভাই, এখানে যে আইন শৃঙ্খলা রক্ষা, এখানে আমাদের বিএনপির কোনো অবদান নাই। কিন্তু আমাদের গ্যাস ভাই যেটা বলছে যে একটা বিএনপি একটা ফিগার এখানে। বিএনপির যে নেতারা আছেন যারা স্টেট এবং সিটির, ওনারা উপস্থিত থাকা মানেই আওয়ামী লীগের বিতাড়িতরা সামনে আসবে না, এইটুক। বাট আইন শৃঙ্খলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 24 তারিখ এয়ারপোর্টের আইন শৃঙ্খলা বিষয়ে পুরোটাই নিয়ন্ত্রণে আছে, এবং গতবারের মতো ঘটনা ঘটার কোনো সুযোগ নাই। যেখানেই আমরা থাকি না কেন এয়ারপোর্ট এবার আমাদের জন্য অনেক সুন্দর একটা অবস্থা আছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা ওনারা লাল পাসপোর্ট নিয়ে ওনারা ওনাদের মতো চলে যাবেন ইনশাল্লাহ। এখানে নিষিদ্ধ ঘোষিত পার্টির কাউকে সুযোগ দেওয়া হবে না এবার। আর 24 তারিখের প্রোগ্রামের নিরাপত্তা সম্পূর্ণরূপে আমাদের এখানে ইউএস সিক্রেট সার্ভিস, এনওয়াইপিডি সহ স্টেট ডিপার্টমেন্টের আন্ডারে। এখানেও মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্ন ঘটার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, ওই নিষিদ্ধ ঘোষিত পার্টি কিছু পারমিট নিছে, 3টা পারমিট নিছে, যেটা হচ্ছে আমাদের ভেন্যুর আশপাশে। তারা ওইখানে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের গণসংযোগ এবং ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবে। যখন আমাদের স্টেট নেতৃবৃন্দ এবং সিটির 2টা বিএনপি তাদেরকে যদি আমরা কাজে লাগাইতে পারি, তাইলে তারা এগোতে পারবে না। এটা আমাদের এখনো পর্যন্ত আমি যতটুকু জানি রেডি না। এই রেডিটা করার জন্য বড় ফোর্স হচ্ছে লোকাল যুক্তরাষ্ট্র বিএনপি, আর যার প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে নিউ ইয়র্ক স্টেট, সিটি, 2টা সিটির বিএনপি, এই 3টা কমিটি। বাট আমি এই 3টা কমিটির কাউকেই এই মিটিং এর মধ্যে গুরুত্বপূর্ণ মিটিং এর ডিসিশন মেকার হিসেবে এখনো পর্যন্ত দেখি নাই। এবং আমি বিলিভ করি যেহেতু ওনারা বিভিন্ন সময় আমরা বলছি ওনাদেরকে ইনভলভ করা প্রয়োজন, গ্যাস ভাই ভালো বলতে পারে যে ওনাদেরকে ইনভলভ করা এখনো হয়েছে কিনা। মাননীয় প্রধানমন্ত্রী যদি এই আমাদের আজকের লাইভটা দেখেন বা আপনার সঙ্গে যেটা, আমি সুস্পষ্টভাবে বলতে চাই আমরা অসংগঠিত এখানে। আমাদের গ্যাস ভাই বলছেন খুব সংগঠিত, বিএনপি এখানে সম্পূর্ণরূপে অসংগঠিত, এবং আওয়ামী লীগ যেভাবে সংগঠিত তার তুলনায় আমরা কিছুই না এখনো পর্যন্ত। তো আমাদের সংগঠিত হওয়ার জন্য আমাদের যুক্তরাষ্ট্র বিএনপির কোনো কমিটি নাই। আমাদের প্রধান দরকার যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি, যদি নাও থাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আমরা গ্যাস ভাইকে চাই, আমাদের জিল্লু ভাই আছে জিল্লু ভাইকে চাই, আমাদের সম্রাট ভাই আছে, আমরা এরকম স্টেট নেতৃবৃন্দকেও চাই যারা প্রধান অবস্থানে আছে, তাদেরকে সকলকে আমরা যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দকে দেখতে চাই, যারা ঢাল হয়ে কাজ করবে আওয়ামী লীগের এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরুদ্ধে। কাজেই আমি এখনো বিলিভ করি না যে আমরা সম্পূর্ণ সিকিউর। আমরা এখনো পর্যন্ত সিকিউর না। পরবর্তীতে বড় সমস্যা যেটা 25 তারিখ, যেটা এনআরবি প্রোগ্রাম, এই নন রেসিডেন্সিয়াল বাংলাদেশের যে প্রোগ্রামটা,
এই প্রোগ্রামের ভেন্যু এখনো সিলেক্ট জানি না, আমরাও জানি না, কিন্তু এই নিষিদ্ধ ঘোষিত পার্টি তারা অলরেডি কিছু পারমিট কালেক্ট করছে বিভিন্ন সংগঠনের নামে, অনুমান নির্ভর কিছু, হয়তো এটা চেঞ্জ হবে তারা জানলে, আমি জানি না এটা তারা আবার কত পারমিট আবার নিতে পারবে। আমাদের সব থেকে বড় ভয় হচ্ছে একটা প্রোগ্রাম, সেটা 25 তারিখে, আর বাদ বাকি হোটেলের আশপাশে যে অবস্থান, এখানে যদি আমরা সোচ্চার থাকি, স্টেটের এবং সিটি দুইটা কমিটি, তারা এই নিষিদ্ধ ঘোষিত পার্টি আমাদের জন্য কিছুই করতে পারবে না। ধন্যবাদ ইলিয়াস ভাই, আপনাকে সময় দিতে হবে, আপনার কোশ্চেনের প্রেক্ষিতে আমরা আরো উত্তর দেবো ইনশাআল্লাহ। লিটু ভাই আপনার কাছে প্রশ্ন হলো যে আপনি তো এখানে বেশ খবর টবরের ব্যাপারে আপডেটেড থাকেন, আমি যদিও নিউ ইয়র্কের ব্যাপারে অত আপডেটেড না, মানে আওয়ামী লীগের লোকজনের পরিকল্পনা কি, এরকম কোনো কিছু কি আপনি জানতে পেরেছেন কিনা? আসসালামু আলাইকুম। ইলিয়াস ভাই, আপনার টক শোতে আমি জীবনে এই প্রথম অংশগ্রহণ করলাম, এবং এমন একটা সিচুয়েশনে আপনি আমাকে নিয়ে আসছেন যখন আসলে এতটা গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলার মতো আমার জ্ঞান আছে কিনা সেটাও আমার আসলে ভাবতে হচ্ছে। এবং যাদের সাথে আপনি বসিয়েছেন তারা একজন শেখ জামান ভাই, যিনি এখানে ডিটেকটিভ অফিসার ছিলেন, যার প্রশাসনিকভাবে যুক্তরাষ্ট্রে বেশ অনেক কানেকশন আছে, এবং উনি লবিং এর কাজে আমাদের অনেক হেল্প করেছেন। অনেকেই হয়তো জানেন না যে 5 তারিখের পরে অর্থাৎ 24-এর পরে তাকে দেখা যাচ্ছে, এর আগে সে কোথায় ছিলেন। আসলে উনি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রদল নেতা ছিলেন, খুলনা মহানগর বিএনপির একজন প্রতিষ্ঠিত এবং প্রভাবশালী নেতা ছিলেন। এরপরে এখানে এসে চাকরি নেওয়ার পরে আর সরাসরি রাজনীতি করতে পারেনি, কিন্তু উনি ব্যাকগ্রাউন্ডে আমাদের লবিং করেছেন, সে তো আমরা জানি। আমাদের গিয়াস ভাই আছেন, উনি সেন্ট্রাল কমিটির মেম্বার, এবং আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দিয়েছেন। তো ওনাদের তুলনায় আমি একজন অতি নগণ্য এক ব্যক্তি। আপনি আমাকে নিয়ে আসছেন এবং এখানে আমাকে সম্মান দিয়েছেন, এর জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ইলিয়াস ভাই। আজকে যে কয়েকটি ইনফরমেশন আমি আপনাকে দিতে চাই, প্রথমত আওয়ামী লীগ কিন্তু ওদের মধ্যে গ্রুপিং আমাদের বিএনপিতে আর কি তার চাইতে অনেক বেশি। ওরা সার্বক্ষণিকভাবে ভায়োলেন্ট থাকে। আপনি যদি দেখেন গত সপ্তাহে ওদের একটা মিটিং ছিল, যুবলীগ সেখানে প্রকাশ্যে জ্যাকসন হাইটে মারামারি করেছে। সো ওদের নেচারটা কিন্তু মারামারি, ওদের নেচারটাই হলো একটা হিউম্যান বিইং এর মতো ওরা আসলে আচরণ করে না, এটা কখনোই করে নাই। সেটা প্রথম থেকেই ওদের এই অবস্থা, অতএব ওদেরকে নিয়ে প্রেডিকশন করাটা খুব টাফ। তো আমাদেরকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, যেন ওরা যতটাই যা কিছু করতে চাক, একদিকে প্রশাসন ওদেরকে মোকাবেলা করবে, কিন্তু আমাদের জনশক্তি দিয়ে ওদেরকে সেইভাবে মোকাবেলা করতে হবে, সেই প্রস্তুতি আমাদেরকে থাকতে হবে। ইলিয়াস ভাই, প্রথমত হলো আমরা যেই তথ্যটা এই যাবৎ জানি সেটা হলো 11টা জায়গায় ওরা পারমিট নিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন বা ইনকর্পোরেশন এইসব নামের উপরে, ওদের আওয়ামী লীগের নামের উপরে কোথাও নেই। এবং শামীম ওসমান গতকালকে যুক্তরাষ্ট্রে ছিলেন, উনি নিউ ইয়র্কে ছাত্রলীগ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নিয়ে একটা বৈঠক করেছে, সেখানে তিনি জঙ্গি বিএনপি অমুক সমুক বলে এখনো তাদের তেজ কমে না, এখনো তারা ব্লেম দেওয়ার চেষ্টা করে। সো এই যে শামীম ওসমান শুধু একা না, ওনাদের মতো এরকম বেশ কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আছেন এবং তারা ইনফ্লুয়েন্স করছেন, মানি ফানেলিং করছেন, এবং তাদের পিছনে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা ইন্ডিয়া থেকে, তারা সার্বক্ষণিক যোগাযোগ করে। এমনকি আমি আপনাকে বলতে পারি এখানের যুবলীগ এবং মূল যে আওয়ামী লীগের সংগঠন, তাদের অনেকের সাথে শেখ হাসিনার সাথে সরাসরি যোগাযোগ আছে, যেটা আমরা বিএনপি করা অবস্থায় আমাদের দলীয় নেতার সাথে তেমন একটা থাকে না। এটা আমাদের গ্যাপটা এখানে। আর যেই প্রসঙ্গটা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, জামান ভাই উত্তোলন করেছেন, বলেছেন যে যুক্তরাষ্ট্র বিএনপি সংগঠিত না। আমি জামান ভাইয়ের ইনফরমেশনের জন্য বলতে চাই, জামান ভাই, যুক্তরাষ্ট্র বিএনপিটা যুগ যুগ ধরে কখনো আমরা বিক্ষোভ করেছি, কখনো আমরা স্বাগতম করেছি। অর্থাৎ দেশনেত্রী বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন আমরা তাকে স্বাগত জানিয়েছি, এবং যখন আমরা বিরোধী দলে ছিলাম জাতিসংঘের সামনে আমরা প্রখর বিক্ষোভ করেছি। যুক্তরাষ্ট্র বিএনপি যথেষ্ট পরিমাণ সাংগঠনিক এবং ঐক্যবদ্ধ, কিন্তু এখানে নেতৃত্বের প্রতিযোগিতার কারণে বিভিন্ন অ্যাঙ্গেলে আসে, কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগের মতো নিজেরা কামড়াকামড়ি খুব কম করে, দুই একটা যে হয় না তা না। জাতিসংঘের সামনে আমরা বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে যার যার লোক নিয়ে সেখানে যায়, এবং সেখানে ওইভাবেই ঐক্যবদ্ধভাবে বিক্ষোভ করে। সো ঐক্যবদ্ধভাবে এট দি এন্ড সবাই আওয়ামী লীগকে প্রতিহত করে। কিন্তু যেই সমস্যাটা আমাদের যুক্তরাষ্ট্রে হয়েছে সেটা হলো দীর্ঘদিন, অর্থাৎ 2011 সালে ম্যাডাম এখানে আসার ঠিক প্রাককালে, অর্থাৎ লন্ডনে যখন উনি ছিলেন, ওই সময় শমশের মুবিন একটা চিঠির মাধ্যমে যুক্তরাষ্ট্র বিএনপির তৎকালীন কমিটিটা ভেঙে দেয়, একদম কোন উসিলা ছাড়া। আপনারা জানেন যে শমশের মুবিন ছিল সম্পূর্ণরূপে ভারতীয় একজন এজেন্ট, এবং যুক্তরাষ্ট্র বিএনপির মানুষগুলি 99% আমি বলবো প্রচন্ডভাবে ভারত বিরোধী।
তো এই ভারতের সাথে যাদের সুসম্পর্ক রাখতে গিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির কোমর ভেঙে দেওয়ার জন্য শমশের মোবিন ষড়যন্ত্র করে প্রথম, এবং ওই সময়টা 2011 সালে কিন্তু যুক্তরাষ্ট্র বিএনপি কর্তৃক প্রথম, মানে ইতিহাসে প্রথম, এর আগে কেউ কখনো করে না, ইতিহাসে প্রথম যুক্তরাষ্ট্র বিএনপির লোকজনই কিন্তু প্রথম ভারতীয় কনসাল অফিস ঘেরাও করে নিউ ইয়র্কে, এবং সেখানে হাজার হাজার লোক ছিল। ওরা বাধ্য হয়ে পুলিশ কল করে প্রোটেকশন নিয়েছিল। আপনার যদি জানা থাকে বা খবর নিয়ে দেখতে পারেন, ওরা ক্যামেরা নিয়ে বিভিন্ন ভাবে, তারপরে রয়ের লোকজনের যারা কর্মরত ছিল এবং পুলিশ প্রশাসন এখানের 911 কল করে ওরা সিকিউরিটি নিতে বাধ্য হয়েছে। বিএনপির লোকজন এত ভাবে কনসাল অফিস ওদেরকে ঘেরাও করেছিল। সো এই যে কিছু কিছু জিনিস যুক্তরাষ্ট্র বিএনপি প্রত্যক্ষভাবে মানে অত্যন্ত অর্গানাইজ। কিন্তু এখন সমস্যাটা হলো 2011 কমিটি ভাঙার পরে যার যার অঙ্গনে কাজ করছিল এবং যার যার যেখানে যে পারে কমিটির, মনে করেন বিএনপির যে সকল প্রোগ্রামগুলি যার যার মতো করে ব্যানার লাগিয়ে দলের প্রচারণা করত, বিভিন্নভাবে চলতো। কিন্তু আমাদের যুক্তরাষ্ট্র বিএনপির লোকজনকে ব্যবহার করেই যিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন জনাব আনোয়ার হোসেন খোকন, উনি গত বছর একটা চিঠি ইস্যু করলেন যে যুক্তরাষ্ট্র বিএনপিতে কেউ ব্যানার ব্যবহার করেও রাজনীতি করতে পারবেন না, রাজনীতি করতে হলে শুধুমাত্র স্টেটের আন্ডারে করতে হবে। এখন দেখেন, স্টেটের যে নেতৃবৃন্দ, আপনার কোয়ালিটি অনুযায়ী বা প্রোটোকল অনুযায়ী স্টেটের বিএনপির রাজনীতি করতে হলে আওয়ামী লীগের যে স্টেট কমিটি আছে তাদের সাথে করতে হয়, আর আওয়ামী লীগের যে সেন্ট্রাল কমিটি আছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, তাদের সাথে এরা কিন্তু বসতে পারছে না প্রোটোকল অনুযায়ী। তো যখন কোনো ক্লাশ হয়, আওয়ামী লীগ যারা সেন্ট্রাল কমিটির থাকে তারা কিন্তু এখানে ইনভলভ হয় না, তাদের মতো তারা কাজ করে। ইনভলভটা হয় স্টেট কমিটি। তাহলে আমরা কিন্তু ব্যাক ফুটেজে চলে গেলাম। আমাদের যুক্তরাষ্ট্র বিএনপি না থাকার কারণে আমাদের স্ট্যাটাসটা নিচে হয়ে গেল, এবং এই কমিটিটাকে নিঃস্ব করার জন্য আনোয়ার হোসেন খোকন সম্পূর্ণরূপে দায়ী। আনোয়ার হোসেন খোকন যদি গত বছর এই লেটারটা ইস্যু না করতেন, তাহলে যুক্তরাষ্ট্র বিএনপির এই অধপতন হতো না। স্টেট কমিটি সব জায়গায় আছে, আওয়ামী লীগের আছে, জাসদের আছে, সব কমিটি স্টেটে থাকে, কিন্তু সেন্ট্রাল কমিটি একটা ভীষণভাবে দরকার অর্গানাইজ করতে হলে। আজকে দেখেন, জিল্লু ভাই একটা গ্রুপের নেতৃত্ব দেন, গিয়াস ভাইয়ের বিশাল গ্রুপের নেতৃত্ব দেন, মিল্টন ভাই ছিলেন, নেতৃত্ব দিতেন, সম্রাট ভাই সর্বেসর্বা, সবাইকে ম্যানেজ করার মতো তার ক্ষমতা আছে। তো এই যে লোকগুলি বিচ্ছিন্ন থাকলেও তারা এক আওয়ামী লীগের প্রশ্নে, দলীয় ঐক্যের প্রশ্নে কিন্তু মেজর, যে সময় আমাদের কোনো ক্রাইসিস থাকে সেই সময় সব ঐক্যবদ্ধ থাকেন। কিন্তু এখন কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে আমাদের যুক্তরাষ্ট্র বিএনপিটাকে এমন ভাবে কোমর ভেঙে দেওয়া হয়েছে, এমনকি ব্যানার কিভাবে ধরতে হবে জাতিসংঘের সামনে সেই সিদ্ধান্তটা নিতে হয় লন্ডন থেকে। লন্ডনের যে ওই, আমি একটা কঠোর ভাষায় বলি মাঝে মাঝে, যে যুক্তরাষ্ট্র বিএনপিতে এত যোগ্য লোক থাকতেও লন্ডনের সব বাবুর্চি ব্যক্তিদের সাথে আমাদেরকে জিহুজুর করে রাজনীতি করতে হচ্ছে। এটা আমাদের সবচেয়ে বড় দুঃখ। তো আপনার মাধ্যমে আজকে এই লিটু ভাই, আমার একটু জানার আগ্রহ থেকে একটা প্রশ্ন করি, মানে লন্ডনে থাকা অবস্থা, মানে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেও এখনো কি লন্ডন কেন্দ্রিক এটা আছে আপনাদের? সবকিছু এখনো সেই, যদিও আনোয়ার হোসেন খোকনকে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য দায়িত্ব দেন নাই, তারপরেও সে, এটা তো সাধারণ নেতাকর্মীরা জানে না, তারপরে ওই ব্যক্তি কল করে জুম মিটিং করে, ওনার নামই তো জুম খোকন, সো জুম মিটিং করে বিভিন্ন ভাবে এখনো অর্গানাইজ করে। এখন আমার মাননীয় প্রধানমন্ত্রী তো আর এইসব জিনিস জানার দরকার নাই যে কোথায় কি অর্গানাইজ হচ্ছে। তো আমার প্রস্তাব হলো, মাননীয় প্রধানমন্ত্রীর পর্যন্ত জানানো দরকার যে যুক্তরাষ্ট্র বিএনপিকে শক্তিশালী করা এবং যুক্তরাষ্ট্র বিএনপিকে নিজস্ব গতিতে চলার জন্য এখানে নিজস্ব নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। কারণ এখানে যখনই আপনি মনে করেন একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি যে যুক্তরাষ্ট্রের মাটিতে থাকে, যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর রাজনীতি কন্ট্রোল করে, সেখানে বিএনপি করার কারণে তাকে যদি একজন লন্ডনের এক ব্যক্তির কাছে জিহুজুর করতে হয়, এর চেয়ে বড় দুঃখ আমার মনে হয় কিছু থাকতে পারে না। এই জন্য আমি আবেদন করব যে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার নিকটাত্মীয় অর্থাৎ নিকটতম পর্যায়ে যারা যুক্তরাষ্ট্র বা আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা যেন যুক্তরাষ্ট্র বিএনপির একটা কমিটি স্ট্রাকচার দাঁড় করিয়ে দেন যত শীঘ্র সম্ভব। হয়তো এর মধ্যে যদি সম্ভব হয় হলো, না হলে অন্তত দায়িত্ব পালন করার জন্য একটা স্ট্রাকচার করে দেওয়ার জন্য, সেখানে সকল স্টেটের লোকজনকে ইনভলভ করা যেতে পারে। শুধুমাত্র ওই খোকনের নির্দেশে কয়েকজনকে নাম দিলেই হবে না, কারণ এখন পর্যন্ত আমরা যতটুকু জানি, দেখেন বর্তমানে ভ্যালিড মাত্র একটা কমিটি আছে যুক্তরাষ্ট্রে, নিউ ইয়র্ক স্টেটে, সেটা হলো স্টেট বিএনপি। এই
মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যেই দায়িত্ব চিন্তা ভাবনা করা হচ্ছে খোকন, সেই দায়িত্বে সেই স্টেট কমিটির কাউকে রাখা হয়নি এবং তিনি চান না স্টেটের কেউ ওখানে দায়িত্বে থাকুক। আচ্ছা, লিগাল কোনো অন্য কোনো কমিটি নাই, সেখানে যারা দায়িত্বে আছে তাদেরকে যদি অ্যাভয়েড করে আপনি অন্য মানুষকে এখানে ইনক্লুড করেন, তাহলে এই যারা দায়িত্বে আছে তারা যদি এটা মোকাবেলা না করে তাহলে কে মোকাবেলা করবে? তো সেই জন্য বলবো, দলের প্রোটোকল অনুযায়ী, দলের স্বার্থে এবং দলের যাতে ভালো হয় সেজন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে যুক্তরাষ্ট্রের হাতেই ছেড়ে দেওয়া উচিত। এবং আসন্ন যে স্বাগতম সমাবেশ আমরা করব, সেই স্বাগতম সমাবেশে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে উনি যেন এই বিষয়টা একটু তার অধীনস্থদের নির্দেশ দিয়ে দেন যে খোকনকে এখন আর কেউ এখানে সম্মান করে না। তার বেশ কয়েকটি বিষয় দেখেছেন, যেই কয়বার এখানে এসছে একবার তো বেশ মার খেয়ে গেছে, একবার ধাওয়া খেয়ে গেছে। গতবার যখন আসছিল তখন অনেকে ডিম ছুঁড়ে মেরেছে, তার কোমরে লাথি মেরেছে, খামচি দিয়েছে। তবে এই যে সম্মানহানি হয়েছে, একটা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের যে সম্মানহানির পরে তাকে দিয়ে তো আর কন্ট্রোল করা ঠিক না। এটা আমাদের দলের জন্য ভালো না এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একটা হেডেকে আমি বলবো। সো এই হেডেকটাকে সরিয়ে অন্য যে কাউকেই হোক দায়িত্ব দিয়ে দিক এবং আমরা যেন তার আন্ডারে সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে সুস্বাগতম জানাতে পারি। ইয়াস ভাই, আমার মনে হয় অনেক অভিযোগ চলে আসছে। বিশেষ করে আমি নিজেও, ধরেন আমি তো এখানকার আপনাদের এই গেল 10 বছর এখানে ছিলাম, আপনাদের সবার সাথে আমার ভালো সম্পর্ক রাখারই চেষ্টা করছি। আর এই 10 বছর তো আমি বিএনপির সাথে তো আমি এক প্রকার ওই বিএনপি জামাতি হয়ে গেছিলাম। আমরা তো সাংবাদিকতা করি না এখানে। সেই হিসেবে আপনাদের অনেক কিছু তো আমার চোখে পড়ছে। ধরেন গত বছর আমি যেটা দেখলাম সেটা হলো এই যে আনোয়ার হোসেন খোকনকে মারতেও গেল লোকজন, এবং লিটু ভাই এখানে যে কথাগুলো বলল এখানেও একটা ক্ষোভ, এবং জামান ভাই যেটা বলেছে সেখানেও ক্ষোভ যে প্রস্তুতি নিয়ে সমস্যা আছে, এবং এই প্রস্তুতিগুলোতে এখানে বিএনপির অনেক লোকজনের কাছে শুনি যে আনোয়ার হোসেন খোকন তার স্বেচ্ছাচারিতার একটা বহিঃপ্রকাশ সবসময় থাকে। তা আপনি একজন মানে কেন্দ্রীয় নেতা হিসাবে আপনি নিউ ইয়র্ক বিএনপিরও একজন অভিভাবক, আবার আপনি বাংলাদেশের জাতীয় রাজনীতিতেও আছেন। তা আপনার কাছে আমার মনে হয় সবারই একটা প্রত্যাশা যে এটার একটা সুরাহা করার। সেই ক্ষেত্রে দলীয় কোনো পরামর্শ বা দলীয় কোনো সিদ্ধান্তের কোনো সুযোগ আছে কিনা, বা প্রধানমন্ত্রীকে আপনি এসব জানিয়েছেন কিনা? সুন্দর বলেছেন। এই শোনা যাচ্ছে? জি জি জি, জামান ভাই সুন্দর বলেছেন যে আসলে জামান ভাই তো দেখেন হলো মানে এক চোখ দিয়ে, আর আমরা দেখি হলো আমাদের চোখ দিয়ে। তো সেক্ষেত্রে জামান ভাই যে সমালোচনা করবেন সেটা হয়তো আমার চোখে ধরা পড়বে না। আর লিটু সুন্দর করে বলেছে। তো সবকিছু বড় কথা হলো যে আমাদের যুক্তরাষ্ট্র বিএনপি শক্তিশালী। এই ব্যাপারে কোনো মানে দ্বিমত নেই। যুক্তরাষ্ট্র বিএনপি বলেন, যদিও কমিটি নেই তারপরেও যারা আছেন পদবিহীন সবাই অ্যাক্টিভ। তারপরে বিভিন্ন স্টেট কমিটিগুলি আছে। নিউ ইয়র্ক স্টেট কমিটি, উত্তর দক্ষিণ আছে। তো সবকিছু মিলে এই কমিটিগুলো স্ট্রং। আমাদের অঙ্গ সংগঠন আছে, সহযোগী সংগঠন আছে, তারাও কিন্তু খুব অ্যাক্টিভ। তো সেদিক থেকে আমাদের মধ্যে আমি আবার বলি যে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আমাদের বৃহত্তর স্বার্থে আমরা কিন্তু সকলে একসাথে কাজ করি। এখন যে খোকন সাহেবের কথাটা আসছে যে গত দেশ থেকে জামাত ইসলামের আমির আসলেন। জামাত ইসলামের আমির কিন্তু এসে জামাতের লোকদের সাথে কথা বলছেন। আমরা এয়ারপোর্টে দেখেছি। আমরা যখন ৪ নম্বর আমাদের বিক্ষোভ করেছিলাম হলো ৮ নম্বর টার্মিনালে। আর ৪ নম্বর টার্মিনাল তারা ওনারা এসেছেন। তো এসেই জামাতের আমির কিন্তু দেখেন তাদের সাথে, তাদের নেতাকর্মীদের সাথে টেলিফোনে কথা বলেছেন। কোথায় আছেন? কি অবস্থা? ওনারা ঢুকতে পারলেন না। এগুলো সব ইনফরমেশন দিয়েছেন। আমাদের আমাদের দেখেন আমাদের ঢাকা থেকে যারা আসেন মন্ত্রী বা নেতারা, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আসেন না। তারা যোগাযোগ করেন তাদের বন্ধুদের সাথে, আত্মীয়-স্বজনদের সাথে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কিছুই জানতে পারি না। আমাদের নির্ভর করতে হয় এম্বাসির মাধ্যমে, এম্বাসির উপর বা মিশনের উপর বা আপনার কনসুলেটের উপর। তো সেই ক্ষেত্রে আমরা যখন সেই ৪ নম্বর টার্মিনালে ৮ নম্বর টার্মিনাল বিক্ষোভ শেষ করেছিলাম, ৪ নম্বর টার্মিনালে গিয়েছি। সেখানে আমাদের প্রচুর লোকজন, পুলিশ কিন্তু আমাদেরকে বের করে দিয়েছে ওখান থেকে যে তোমরা থাকতে পারবে না। কিন্তু তারা যেহেতু আওয়ামী লীগের লোকজন ছিল,
আওয়ামী লীগদের হয়তো একই কথা বলেছে। আওয়ামী লীগ তখন করেছে কি, বিভিন্ন গাড়িতে বসেছিল, গুপ্তভাবে বিক্ষিপ্তভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল, তারা প্রকাশ্যে আসে নাই। কিন্তু আমাদের যখন পুলিশ বলল যে তোমরা থাকতে পারবে না, তোমাদের পারমিশন ৮ নম্বরে, তোমরা ৪ নম্বর থাকতে পারবে না, তখন আমাদেরকে ওখান থেকে সরিয়ে দিতে বলে। তো ওখানে যেহেতু টিম লিডার ছিলেন আমাদের খোকন সাহেব, তো তিনি যখন বললেন ওকে আমরা চলে যাচ্ছি, চলে যাওয়ার পরে মাঝখান থেকে আমাদের মাহবুব সাহেব, ব্রিগেডিয়ার মাহবুব সাহেব খোকন সাহেবকে বললেন যে ভিতরে কিন্তু এখনো লোকজন আছে। তো সেক্ষেত্রে আবার আমরা যখন ব্যাক করতে চেষ্টা করলাম, পুলিশ কিন্তু আমাদের আর ব্যাক করার সুযোগ দেয়নি। কিন্তু আ এখন মনে করেন খোকন সাহেবের উচিত ছিল এখানে যে হ্যাঁ, সকলকে টেলিফোন করে দেওয়া যে তোমরা যে যার যেভাবে পারো গাড়ি দিয়ে ৪ নম্বর ঘুরে আসো। ঘুরে তাদের চলে আসো। কারণ পুলিশ আমাদেরকে আর দলগতভাবে এভাবে জোটবদ্ধভাবে ঢোকার সুযোগ দিচ্ছে না। তো এখন দায়িত্বশীল যারা থাকেন তাদের কথাই তো নেতাকর্মীরা শোনেন। আমি কি করলাম, আমি আমার গাড়িতে যে কয়জন ছিল তাদেরকে নিয়ে আমি ভাবলাম যে যেহেতু ভিতরে আছেন কেউ, আমি আ আ ৪ নম্বর টার্মিনালে গিয়ে যায়ে দেখি যে এই ধরনের একটা ঘটনা ঘটতেছে। তখন আমি আমার লোকজন নিয়ে যতটুকু পেরেছি আমি তাদেরকে সেভ করে গাড়িতে তুলে দিয়েছি। তো এই জিনিসগুলি যেটা নাকি আ আ লিটু বলেছে যে এখন মনে করেন আম আম দায়িত্ব যদি এখান থেকার লোকজন আমরা জানি যে কিভাবে কি হচ্ছে, আমাদের দায়িত্ব মানে তো ওইভাবে নাই। আমাদের একজন যখন লন্ডন থেকে বা বাংলাদেশ থেকে যখন কোনো দায়িত্বপ্রাপ্ত আসেন, তখন তাকে ঘিরেই সবাই থাকেন। এবং তার তার তাকে তাকে কেন্দ্র করে স্লোগান দেয়া হয় এবং তার কথাই শুনেন। তো সেদিক থেকে এবার আমাদের গতবারের ঘটনা থেকে আমাদের এবার শিক্ষা নেওয়া হয়েছে যে তারা আওয়ামী লীগ বিক্ষিপ্তভাবে, গুপ্তভাবে গাড়ির মধ্যে থাকবে। আচমকা হামলা করতে পারে। এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো সেই কারণেই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দলগতভাবে বিভিন্নভাবে আমরা ভাগ করে থাকবো। আমরা কে কোন দায়িত্বে থাকবে সেটা আমরা এবার আলোচনা করেছি এবং ফাইনালি আমরা বিভিন্ন হোটেলে, এয়ারপোর্টে বা সম্মেলনের সভায় আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে থাকবো ইনশাআল্লাহ। আমার মনে হয় বক্তব্য আর তো দরকার নাই। আপনারা ২ জন অভিযোগ করেছেন এবং গিয়াস ভাই সবশেষ এটা বলেছে যে কিভাবে কি করা হবে এবং আমার মনে হয় যে যারা যুক্তরাষ্ট্রে আছেন এবং দেশ থেকে যারা আসবেন এবং এখানকার যে আন্তর্জাতিক বিষয়ক কি আপনাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব খোকন সাহেব, তিনাকে নিয়ে যে বিতর্ক